বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। তোমরা নিশ্চয়ই এর আগে আমাদের চ্যানেলে শুনে এসেছো প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হীরের প্রথম পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। বিজয়নগরের হীরে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1989 সালে, আর এই উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের কাকাবাবু সমগ্র 2 এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে ভুলো না, যাতে আমাদের প্রত্যেকটা গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। এছাড়া আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া কমেন্ট বক্সে থাকা সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমেও আমাদের কিন্তু তোমরা ডোনেট করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা। প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হীরের দ্বিতীয় পর্ব। সন্তু চোখ মেলে দেখল তার পাশে জোজো গভীরভাবে ঘুমিয়ে আছে। আলোয় ভরে গেছে ঘর। এখন কটা বাজে কে জানে। রোদ্দুরের রং দেখে মনে হয় বেশ বেলা হয়েছে। রঞ্জন আগের রাত্রেই বলে রেখেছিল যে আজ সে অনেকটা দেরি করে উঠবে। কোনো তাড়া তো নেই। জোজোকে না ডেকে সন্তু বাইরে বেরিয়ে এলো। দোতলায় আর কোনো মানুষজনের চিহ্ন নেই। পাশের ঘরগুলো খালি। মোহন সিংয়ের দলবল, সেই বৃদ্ধ ভদ্রলোক সবাই উধাও। হাওয়ায় একটু শীত শীত ভাব। সন্তু পরে আছে শুধু পাজামা আর গেঞ্জি। সেই অবস্থাতেই সে চলে এলো বারান্দার একধারে। এখান থেকে তুঙ্গভদ্রা নদী ভালো করে দেখা যায় না। বাঁধটা অনেকটা উঁচু, তাতে খানিকটা ঢাকা পড়ে গেছে। সন্তু উঁকি দিয়ে দেখল নিচের বাগানে একটা লোহার বেঞ্চে বসে আছেন কাকাবাবু। গায়ে একটা চাদর, অন্যমনস্কভাবে আঙুল বোলাচ্ছেন গোঁফে। সন্তু নেমে এলো বাগানে। কাকাবাবুর পায়ের কাছে একটা চায়ের ট্রে, তাতে 2 কাপ। 2 কাপেই চা ঢালা হয়েছিল, কিন্তু কাকাবাবু ছাড়া বাগানে আর কোনো লোককে দেখতে পাওয়া গেল না। কাকাবাবু প্রথমটায় সন্তুকে দেখতে পেলেন না। তিনি কিছু একটা নিয়ে চিন্তা করছেন। সন্তু তাই কোনো কথা না বলে এগিয়ে গেল বাঁধের দিকে। এখানে নদী বেশ চওড়া। সকালের আলোয় রূপোর মতো চকচক করছে। নদী দেখতে সন্তুর বরাবরই ভালো লাগে। কোনো নদী একরকম নয়। কতদিন আগে থেকে বইছে এই নদী। এর দুপারে কত মানুষ থেকে গেছে, কত গ্রাম নগর ধ্বংস হয়েছে, তবু নদী ঠিক আগের মতোই বয়ে চলেছে। সন্তুর ইচ্ছে হলো এই নদীতে নেমে একবার সাঁতার কাটবে। জোজোকে ডাকা দরকার। জোজো অবশ্য সাঁতার জানে না, জলকে ভয় পায়, তবু জোজোকে পাড়ে দাঁড় করিয়ে রাখা যাবে। একদম একলা একলা জলে নামতে ভালো লাগে না। এখানে আর কেউ স্নান করছেও না। 2-1টা মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে শুধু। সন্তু বাঁধ থেকে নেমে আসতেই কাকাবাবু তাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ রে, সবাই এখনো ঘুমোচ্ছে, এবার ডাক, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়া যাক। আমরা কি একেবারে চান করে বেরোবো, নাকি দুপুরে আবার ফিরে আসবো? এখনো গরম পড়েনি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। হাম্পি দেখতে অনেকক্ষণ লাগবে। সবাই মিলে চান করতে গেলে দেরি হয়ে যাবে না? এই সময় দেখা গেল রঞ্জন আর রিঙ্কু নেমে আসছে বাগানের দিকে। রঞ্জনের চুল উস্কো খুস্কো, চোখে এখনো ঘুম লেগে আছে বোধহয়। রিঙ্কু কিন্তু এর মধ্যেই বেশ
ফিটফাট হয়ে গেছে। সুপ্রভাত কাকা বাবু, বলছিলাম আপনার কাছে ঘড়ি আছে? এই রিঙ্কু শুধু শুধু আমাকে ধাক্কা মেরে মেরে বিছানা থেকে তুললো, জানেন? আমি যত বলছি এখন 6:30-র বেশি হতেই পারে না, এখনো ভোর রয়েছে। আমার হাতে ঘড়ি নেই, কিন্তু আকাশে তো মস্ত বড় একটা ঘড়ি রয়েছে। সেটার দিকে তাকিয়েই বলা যায় অন্তত 8:30 বেজে গেছে। তাহলে তো ঠিকই আছে। দক্ষিণ দেশে 9টার পর সকাল হয়, তার আগেকার সময়টা এরা বলে ভোর। রঞ্জনকে না ডাকলে ও সারাদিন ঘুমোতে পারে, জানেন? তাতেই বোঝা যায় আমার মানে স্বাস্থ্য কত ভালো। আবার দরকার হলে আমি সারা রাত জেগে থাকতেও পারি। এখন একখানা বেশ ভালো করে অবগাহন স্নান করতে হবে। কি বলো শ্রীমান সন্তু, আমার সঙ্গে সন্তরণ প্রতিযোগিতা হবে নাকি? শুনেছি তুমি ভালো সাঁতার জানো, তুঙ্গভদ্রা নদী নাকি এপার ওপার করার চাল বাজি ফেলবে। আরে বাংলা খেলা তো কাল রাত্রিরেই শেষ হয়ে গেছে, আমি এত কষ্ট করে আবার বাংলা বলছি কেন? গুড মর্নিং এর বদলে সুপ্রভাত বলে ফেললাম। সারাদিন প্রাণ ভরে একটু ইংরেজি বলবো। শুধু শুধু ইংরেজি বলার দরকারই বাকি? গুড মর্নিং এর বদলে সুপ্রভাত শুনতে তো বেশ ভালোই লাগে। তুমি বাজে কথা বলো না, তোমার কাল সবচেয়ে বেশি ফাইন হয়েছে। টাকাটা তুমি আজই সন্তুর কাছে জমা করে দাও, মেরে দেবার চেষ্টা করো না একদম। কাল রাত্রে খাওয়া দাওয়ার পর হিসাব করা হয়েছিল কে কতগুলো ইংরেজি শব্দ বলে ফেলেছে। রিঙ্কু আর রঞ্জন প্রায় সমান সমান। রিঙ্কুর 28 টাকা আর রঞ্জনের 27। এই আমার সঙ্গে সুইমিং কম্পিটিশনে নামতে রাজি আছো? তুঙ্গভদ্রা এপার ওপার 100 টাকা বাজি চ্যালেঞ্জ। রাজি হয়ে যা সন্তু, 100 টাকা পেয়ে যাবি। রঞ্জন সাঁতারই জানে না। আমি সাঁতার জানি না? আমি একটা জেনুইন বাঙাল। আমাদের 7 পুরুষ পূর্ব বাংলার নদী নালার দেশে, তুমি জানো ওখানে 4 বছরের বাচ্চারাও পুকুরে ডুব সাঁতার দিতে শিখে যায়। তুমি তো আর কোনোদিন পূর্ব বাংলায় ছিলে না, তোমাকে আমি কোনোদিন সাঁতার কাটতে দেখিনি। দেখনি তো? আজ দেখিয়ে দিচ্ছি। আমি কলকাতার গঙ্গা কতবার এপার ওপার করেছি। ও হ্যাঁ, জোজো কোথায়? জোজো সে নিশ্চয়ই আমার থেকেও বড় চ্যাম্পিয়ন। জোজো খুব সম্ভবত এই কোনো সমুদ্র এপার ওপার করেছে। না না, জোজো এখনো ওঠেইনি। তোমাদের সাঁতারের কেরামতি এখন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তোমরা যদি স্নান করেই বেরোতে চাও তো বাথরুমেই স্নান করে নাও। আমার মনে হয় হাম্পি দেখতে হলে তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। কাকাবাবু, আপনারা সন্তুর চা খাওয়া হয়ে গেছে দেখছি। আমরাও এই বাগানে বসেই বেডটি খাবো। হ্যাঁ, এই সন্তু, একটু চায়ের কথা বলে দে না ভাইটি। সন্তু চা খায়নি আমার সঙ্গে, অন্য একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি চা খেতে খেতে গল্প করছিলেন আমার সঙ্গে। গেস্ট হাউসের একজন বেয়ারা এদিকেই আসছিল কাপগুলো নিতে। তাকেই বলে দেওয়া হলো চায়ের কথা। দোতলার বারান্দায় দেখা গেল জোজোকে। সন্তু তাকে হাতছানি দিয়ে ডাকল। আচ্ছা কাকাবাবু, আমরা যে হাম্পি দেখতে যাচ্ছি সেখানে আসলে কি দেখার আছে একটু বুঝিয়ে বলুন তো। হাম্পি এখানকার একটা গ্রামের নাম। এককালে ওইখানেই ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। বিজয়নগরের কথা ইতিহাসে পড়েছ নিশ্চয়ই। আমি অঙ্কে খুব ভালো তো, সেই জন্য ইতিহাস আর ভূগোলে খুব কাঁচা। তাছাড়া স্কুল ছাড়বার পর তো আর ইতিহাস পড়িনি। বুঝলুম বিজয়নগর নামে একটা রাজ্য ছিল বুঝি। এই রঞ্জন, তুমি বিজয়নগরের কথা জানো না? বিজয়নগর আর বাহমানি এই দুটো রাজ্যের মধ্যে সব সময় লড়াই হতো। হরিহর আর বুক্ক নামে 2 ভাই বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ ভারতে। দিল্লিতে তখন পাগলা রাজা মোহাম্মদ বিন তুঘলকের আমল। এটা 14th সেঞ্চুরির মাঝামাঝি। বাহ, তোর তো বেশ ইতিহাসে মাথা, সেঞ্চুরি পর্যন্ত মনে আছে। হ্যাঁ বুঝলাম, বিজয়নগর নামে একটি রাজ্য ছিল, তার রাজারা সব সময় মারপিট করত। তারপর হাম্পিতে সেই এককালের বিরাট শহর বিজয়নগরের রুইন্স আছে, সেগুলোই দেখতে যাচ্ছি। ও, হিস্টোরিক্যাল রুইন্স। তার মানে তো ওই 2-4টে ভাঙা দেওয়াল আর 8খানা মন্দির আর একটা লম্বা ধেড়েঙ্গা গেট। যে জায়গাটায় হাতি থাকতো সেই জায়গাটাই দেখিয়ে গাইডরা বলবে এটাই ছিল মহারানীর প্রাসাদ। এই তো। এ আর দেখতে কতক্ষণ লাগবে? বড় জোর 1 ঘন্টা। এই হিস্টোরিক্যাল রুইন্সগুলো সাধারণত খুব বোরিং হয়। মোটেই না, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমি গাছতলায় শুয়ে থাকবো। তোমরা যত খুশি পেট ভরে দেখো, 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি তো লাগবে না। লাঞ্চের আগেই শেষ হয়ে যাবে। আমি বলি কি, এই গেস্ট হাউস ছাড়ার দরকার নেই।
আমরা এখানেই ফিরে আসবো, আবার রাত্রিটা জমিয়ে আড্ডা দেওয়া যাবে। হাম্পিতে যদি ভাঙাচোরা জিনিস ছাড়া কিছুই দেখবার না থাকে, তাহলে ওই মোহন সিং আমাদের সেখানে যেতে বারণ করলো কেন? আর কাকাবাবুকে শাসালোই বা কেন? দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম। আমরা হাম্পি বেড়াতে গেলে ওর অসুবিধের কি আছে? তাছাড়া ওই গন্ডারটা কাকাবাবুকে 50,000 টাকার একটা কাজ দিতে চেয়েছিল না? এখন একটু একটু মনে পড়ছে, ওই মোহন সিং এর ভাই সুরজ সিংকে আমি একবার জব্দ করেছিলাম। সুরজ সিং এখন জেল খাটছে, সেই জন্যই আমার উপর মোহন সিং এর রাগ থাকতে পারে। 50,000 টাকার লোভটা কেন দেখিয়েছিল বুঝতে পারছি না। আমাকে কোনো একটা ফাঁদে ফেলতে চেয়েছিল বোধহয়। ওর কথায় আমরা ভয় পাবো নাকি? আমরা হাম্পি দেখতে এসেছি, সেখানে যাবই। ইস, কাকাবাবুর সঙ্গে ওরকম একটা জায়গা দেখার চান্স আর কখনো পাবো? কাকাবাবু কি সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিতে পারবেন। চলো চলো, সবাই তৈরি হয়ে নাও। আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়া হলো। গেস্ট হাউসটা না ছেড়ে সেখানে রেখে যাওয়া হলো কিছু জিনিসপত্র। ওই মোহন সিং বেটা সিনেমায় ডাকাতের পার্ট করে, ব্যবহারটাও ডাকাতের মতন। আবার ওদের দলে একজন 80-90 বছরের থুড়থুড়ে বুড়ো, সে নাকি একজন নাম করা পণ্ডিত। এই অদ্ভুত কম্বিনেশনটা না আমি কিছুতে বুঝতে পারছি না। ওরা তলবল নিয়ে সবাই মিলে হাম্পিতে গেছে নিশ্চয়ই। চলো, একটু পরেই সব বোঝা যাবে। এই দুজনের কথা শুনে কাকাবাবু একটু মুচকি হাসলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। কিছু দূর যাবার পর একটা ছোট্ট শহর মতো দেখা গেল। সেটার নাম হসপেট। কিছু দোকানপাট, হোটেল আর রেল স্টেশন আছে। গেস্ট হাউসে শুধু ডিম আর পাউরুটি ছাড়া আর কিছু ছিল না বলে সেখানে ব্রেকফাস্ট হয়নি। ডিম আর টোস্ট তো রোজই খাওয়া হয়, বাইরে বেড়াতে এসে ওইসব খেতে ভালো লাগে না। রিঙ্কুরাজ পুরি, তরকারি, জিলিপি খাওয়ার ইচ্ছে, সেরকম দোকানও দু একটা দেখা গেল। রঞ্জন গাড়ি দাঁড় করালো একটা দোকানের সামনে। সকালবেলার শীত শীত ভাবটা এর মধ্যেই চলে গেছে। আজ অবশ্য সঙ্গে খাবার জল নেওয়া হয়েছে 3 বোতল। গাড়ি থেকে নামলো সবাই। এখান থেকে হাম্পি আর 6-7 কিলোমিটার দূরে, কিন্তু একসময় বিজয়নগর রাজ্য শুরু হয়েছিল প্রায় এখান থেকেই। এই দিক থেকেই পর্তুগিজরা আসতো গোয়া থেকে। ওরা ঘোড়া বিক্রি করত। বিজয়নগরের রাজারা ঘোড়া আমদানি করত ইউরোপ থেকে, পর্তুগিজরা সেই ঘোড়া সাপ্লাই দিত। ইউরোপ থেকে ঘোড়া কিনতো কেন? আমাদের দেশে তখন ঘোড়া পাওয়া যেত না? হ্যাঁ, পাওয়া যেত, কিন্তু সেগুলো ছোট ছোট। ইউরোপের ঘোড়া অনেক বড় আর তেজি বেশি। তখনকার দিনে যে রাজার যত বেশি শক্তিশালী অশ্বারোহী সৈন্যবাহিনী থাকতো, তারাই যুদ্ধে জিতে যেত। আমাদের দেশের ঘোড়াগুলো সব টাট্টু ঘোড়া? সব নয়, বেশিরভাগ। ভালো জাতের ঘোড়া বিদেশ থেকেই এসেছে। সেই সব ভালো ভালো ঘোড়া যুদ্ধেই মরে গেছে নিশ্চয়ই। এখনকার ওই টাঙ্গার ঘোড়াগুলো দেখুন না, বেতো বেতো, রোগা রোগা। এই শহরের রাস্তা দিয়ে টাঙ্গার মতো একরকম গাড়ি যাচ্ছে অনেক। রঞ্জনের কথাই ঠিক, সেগুলোর কোনো ঘোড়াই তাগড়া নয়। 5 জনের এই দলটি গিয়ে বসলো একটা রেস্টুরেন্টের দোতলায়। এর মধ্যে রঞ্জনের চেহারাটাই আগে চোখে পড়ে। লম্বা চওড়া, মুখ ভর্তি দাড়ি, আজ মাথায় সে একটা টুপি পরেছে ক্রিকেট খেলোয়াড়দের মতো। অনেকেই তার দিকে তাকিয়ে থাকে। খাবারের অর্ডার দেওয়ার পর রঞ্জন বলল, হাম্পিতে যাবার পরে যতদূর মনে হচ্ছে ওই মোহন সিং এর সঙ্গে দেখা হবেই। সে যদি আবার ধমকাধমকি শুরু করে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা আগে ঠিক করে ফেলা যাক। ইস, ধমকালেই হলো নাকি? বিজয়নগরটা কি ওর মামার বাড়ি? ও যদি গায়ে পড়ে আর একটা কথা বলতে আসে, তাহলে ওকে আমি এবার পুলিশে ধরিয়ে দেব। কাকাবাবু, জানেন তো, রিঙ্কুর ধারণা ভারতবর্ষের সব পুলিশ ওর হুকুম শুনতে বাধ্য। কেন শুনবে না? একজন লোক যদি অন্যায় করে, পুলিশ তাকে ধরবে না? তোমরা আমার ওপর ছেড়ে দাও। এইবার মোহন সিং কিছু করতে এলে আমি একাই ওকে ট্রিট করব। তা জোজো পারবে, জোজো সব পারে। টেবিলের ওপর থেকে একটা ছোট প্লাস্টিকের বাটি তুলে নিল জোজো। সেই বাটিতে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। এদিককার লোকেরা খুব ঝাল খায়।
সব খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেয়। জোজো পকেট থেকে রুমাল বের করে তাতে ঢেলে নিল লঙ্কার গুঁড়োগুলো। তারপর রুমালটায় পুঁটুলি বেঁধে পকেটে রাখল। এই জোজো, হাতটা ধুয়ে নে, নইলে এবার কখন নিজের হাত চোখে লাগিয়ে তারপর কান্নাকাটি শুরু করবি। ওসব করার দরকার নেই, এই লোকটাকে আমি ঠিক পুলিশে ধরাবো। অর্থাৎ কিছুই ঠিক হলো না। কাকাবাবু কিছু বলছেন না, তার মানে তিনি কিছু একটা ঠিক করে রেখেছেন। যাকে বিজয়নগর দেখার পর আমরা কোথায় যাব? এরপর আমরা গোয়া যাব। ও বাবা, সে তো অনেক দূর, অতখানি কে গাড়ি চালাবে? রঞ্জনদা, ওই যে তুঙ্গভদ্রা নদীটা আমরা দেখলাম, সেই নদীটা কোনো একটা জায়গায় কৃষ্ণা নদীতে মিশেছে, সেখানটা একবার গেলে হয় না? গ্রেট আইডিয়া। একসঙ্গে দুটো নদীর জল লুটোপুটি হুটোপুটি করছে, সেটা তো দেখতেই হবে। সেখানে আমরা সাঁতার কাটবো, কি বলো সন্তু? তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি করো, আগে আমরা ইতিহাস ফিতিহাস দেখে সেরে নিই, তারপর চলে যাব তুঙ্গভদ্রার ধার দিয়ে একেবারে সোজা কৃষ্ণা নদীর দিকে। আহা, কৃষ্ণা নদী, কি সুন্দর নাম। রঞ্জনের তাড়ায় গরম গরম কফি পিরিচে ঢেলে খেতে হলো জোজো আর সন্তুকে। তারপর আবার গাড়িতে চড়া। হাম্পিতে ঢোকার মুখে একদল গাইড দাঁড়িয়ে থাকে। বিজয়নগরের ভাঙা রাজধানী অনেকটাই ছড়ানো, দেখবার জিনিসগুলো বেশ দূরে দূরে, গাইডের সাহায্য ছাড়া খুঁজে পাওয়া মুশকিল। রঞ্জনদের গাড়িটা গেটের কাছে থামতেই 4-5 জন গাইড ছুটে এলো। গাইড নেবার দরকার নেই, জায়গাগুলো আমার মোটামুটি মনে আছে। অনেক নয়া নয়া জায়গা বেরিয়েছে বাবু, অনেক জায়গা খুঁড়ে নতুন নতুন জিনিস বেরিয়েছে। अरे भाई, हम लोग नतून जिनिस देखने नहीं आया, हम लोग पुरानो इतिहास देखेगा। একজন গাইড তবু জোর করে সামনের দরজা খুলে কাকাবাবুর পাশে উঠে বসতে যাচ্ছিল। কাকাবাবু একটা হাত তুলে তাকে আটকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের গাইড হতে চান তো? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। রাম রায় যখন বিজয়নগর আক্রমণের কথা শুনলেন তখন তিনি কি করছিলেন? রাম রায়? আপনি রাম রায়ের নামও শোনেননি? তাহলে আপনি আমাদের গাইড হবেন কি করে? আমার সঙ্গের এই ছেলেমেয়েরা যে অনেক প্রশ্ন করবে। গাইডটি গাড়ির দরজা থেকে একটু সরে দাঁড়ালো। তারপর দাঁত মুখ খিঁচিয়ে ডান হাতের বুড়ো আঙুল তুলে কলা দেখিয়ে বলল, ঠিক আছে, যাও না যাও, কিছুই দেখতে পাবে না। লোকটা কি আমাদের অভিশাপ দিল নাকি? লোকটা খুব রেগে গেছে। ও বেচারা কি করে বুঝবে যে বিখ্যাত আর্কিওলজিস্ট রাজা রায়চৌধুরী এই গাড়িতে আছেন আর তিনি ওকে ইতিহাসের পড়া ধরাবেন। কাকাবাবু, রাম রায় কে ছিলেন? এখানকার শেষ রাজা? রাজা নন। ব্যাপারটা বোঝাতে গেলে অনেকটা লম্বা ইতিহাস বলতে হয়। না না, দরকার নেই। ইতিহাস যত ছোট হয় ততই ভালো। ফজলি আমের চেয়ে যেমন ল্যাংড়া মিষ্টি, সেই রকমই বড় ইতিহাসের চেয়ে, মানে আমরা যখন ওইসব ভাঙা দেওয়াল টেওয়াল দেখবো তখন ছোট্ট করে ইতিহাসটা শুনে নেব। রঞ্জন, তোমার শুনতে ইচ্ছে না করে চুপ করে থাকো। কাকাবাবু, আপনি বলুন তো। সামনে অত ভিড় কিসের বলো তো? পুলিশ টুলিশও দেখা যাচ্ছে। রাস্তাটা সবে একটা বাঁক নিয়েছে। একটু দূরে দেখা গেল প্রচুর লোক জমে আছে। আরও কিছু লোক সেই দিকে ছুটছে। একটা বোমা ফাটার মতো শব্দ হলো জোর। সামনে একটা বড় গেট দেখা যাচ্ছে, সেখানে লোকেরা ঠেলাঠেলি করছে। কয়েকজন পুলিশ লাঠি উঁচিয়ে সরিয়ে দিতে চাইছে তাদের। আপনারা বসুন, আমি আসছি। গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে সে এগিয়ে গেল। একটু বাদেই হাসতে হাসতে ফিরে এসে বলল, আজ আর ভেতরে ঢোকাই যাবে না, আজ সব বন্ধ। ভেতরে ঢোকা যাবে না মানে? কেন ঢোকা যাবে না? এখন ওই গাইডটার অভিশাপের মানে বুঝতে পারছি। ও সব জানতো, সব। আমাদের সঙ্গে গাড়িতে পর্যন্ত এসে কিছুই না জানার ভান করে পয়সা আদায় করার তালে ছিল। হ্যাঁ, গাইডের কথা বাদ দাও, ভেতরে ঢোকা যাবে না কেন? কি হয়েছে? বললাম না, আজ বন্ধ, ভিজিটার্স নট অ্যালাউড। ওখানে একটা সিনেমার শুটিং হচ্ছে, পুলিশ কাউকে কাছে যেতে দিচ্ছে না। সিনেমার শুটিং হচ্ছে বলে আমরা যেতে পারবো না? কত দূর থেকে এসেছি, এমনি এমনি ফিরে যাব? আমি গিয়ে ওদেরকে বলছি, এটা বেআইনি। রিঙ্কুর সঙ্গে সঙ্গে সন্তু আর জোজো নেমে গেল গাড়ি থেকে। কাকাবাবু গাড়ির মধ্যে বসে থেকেই
দরজাটা খুলে দিলেন হাওয়া খাওয়ার জন্য। রঞ্জন নাকে এক টিপ নস্যি নিয়ে বলল, এইবার দেখা যাবে রিঙ্কুর তেজ কেমন গ্যাস বেলুনের মতন ফুটো হয়ে যায়। ওর সাধের পুলিশরাই ওকে কড়কে দেবে। রিঙ্কুরা ফিরে এলো মিনিট 10 বাদে। ওদের চোখ মুখ দেখেই বোঝা গেল বিশেষ সুবিধে হয়নি। রিঙ্কু একেবারে রাগে ছটপট করছে। ইয়েলা, পারমিশন পেয়ে গেছ? না, শুটিংয়ের সময় কাউকে ঢুকতে দেবে না। খুব জোর একটা ফাইটিং সিন হচ্ছে মনে হচ্ছে। ওরা বললো বিকেল 5টার আগে কাউকে ভেতরে ঢুকতে দেবে না। তুমি পুলিশের কাছে নালিশ করলে না? সিনেমা তো করছে মোহন সিং, তোমার পুলিশরা কি বললো? এইসব ঐতিহাসিক জায়গা এখন ন্যাশনাল মনুমেন্টস। সিনেমা শুটিং হচ্ছে বলে পাবলিক সেখানে ঢুকতে পারবে না? এটা অন্যায়, অত্যন্ত অন্যায়। কতগুলো কনস্টেবল ওখানে রয়েছে, তারা কোনো কথাই শুনতে চায় না। তাহলে এখন কি করা যায় সেটা বলো। আরে বিকেল 5টা পর্যন্ত এখানে এই রোদ্দুরের মধ্যে বসে থাকার কোনো মানেই হয় না। না, এখানে বসে থাকবো না, বিকেলে আবার ফিরে আসবো। না না, তাতেও কোনো সুবিধা হবে না। সিনেমার শুটিং 5টা বললে 7টায় শেষ হবে, কিংবা আজ হয়তো শেষই হবে না, কালও এরকমই চলবে। হ্যাঁ, আমি যা বুঝতে পারছি হাম্পি দেখার কোনো আশাই আমাদের নেই। এই জন্যই মোহন সিং এখানে আসতে বারণ করেছি। খুব খারাপ কিছু বলেনি। তুমি বলতে চাও আমরা এই জায়গাটা না দেখে ফিরে যাব? অসম্ভব। তাছাড়া আর উপায় কি বলো? আমি তো তোমাদের বাধা দিইনি। অবশ্য আমি পার্সোনালি খুব একটা হতাশ হইনি। আমার ভাই অত ইতিহাসের দিকে ঝোঁকফোঁক নেই। ভাঙা দেওয়াল, ভাঙা দুর্গ আর মন্দির টন্দির সব জায়গাতেই প্রায় এক। তোমরা চাও তো ওই অন্য জায়গায় তোমাদের ওই সব দেখিয়ে দেবো। এখন আমি সাজেস্ট করছি এখানে শুধু শুধু বসে না থেকে চলো না, কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গমের দিকে যাই। রাস্তায় খাবার দাবার কিনে নেব, সেখানে পিকনিক করব, একসঙ্গে দুটো নদীর জলে সাঁতার কাটবো। ইতিহাসের চেয়ে জ্যান্ত প্রকৃতি অনেক ভালো, অনেক। আমরা বিজয়নগর না দেখে ফিরে যাব? কাকাবাবু, আপনি কিছু বলছেন না? রঞ্জন, তোমার ইতিহাস সম্পর্কে আগ্রহ নেই, কিন্তু এখানে অন্য একটা ভারী চমৎকার দেখার বা শোনার জিনিস আছে। রাজধানী বিজয়নগর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এর ভেতরে একটা মন্দির আছে, সেটা খুব বেশি ভাঙেনি। তার নাম এরা এখন বলে বিঠল স্বামী টেম্পল। সে মন্দিরটার মজা কি জানো তো? সেটা হচ্ছে মিউজিক্যাল টেম্পল। তার মানে সেই মন্দিরের এক একটা থামে একটু জোরে আঘাত করলে নানা রকম সুর বেরোয়। থামে আঘাত করলে সুর বেরোয়? হ্যাঁ, 7টা থামে টোকা মারলে তুমি সারেগামা শুনতে পাবে। আর এক জায়গায় পুরো একটা গানের সুর, একটা থামে তবলা লহরা। না না, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কাকাবাবু। মন্দিরের থামে টোকা দিলে সারেগামা বা ওই তবলার লহরা শোনা যায়? যা, হতেই পারে না, যত সব আষাঢ়ে গপ। ইস্তাম্বুলে ওরকম মন্দির আছে। ইস্তাম্বুলে তো আমরা এখন যেতে পারছি না ভাই। তাছাড়া ইস্তাম্বুলে কোনো মন্দির আছে বলেও শুনিনি। এই রঞ্জন, তুমি না বড্ড হয়ে গেছো জানো তো। কাকাবাবু কি তোমাকে মিথ্যে কথা বলবেন? আমি সে কথা বলছি না, তবে সিইং ইজ বিলিভিং, মানে নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে এসব কথা বিশ্বাস করা যায় না। তুমি আমার সঙ্গে বাজি ধরবে? কত টাকা বলো, কত টাকা বাজি ধরবে বলো? তুমি ওর সঙ্গে বাজি ধরছো কেন? কথাটা তো বলেছি আমি। চল তাহলে মন্দিরটা দেখে আসা যাক। তা যাবো কি করে? যাবার উপায় নেই বলেই তো আপনি আমাকে এত ধোকায় ফেলে দিলেন। কেন যাওয়া যাবে না? ইচ্ছে থাকলেই উপায় হয়। ও তাই বলুন। আপনার আইডেন্টিটি কার্ড দেখলেই পুলিশরা আপনাকে রাস্তা ছেড়ে দেবে, আপনাকে কেউ আটকাবে না, সে কথা এতক্ষণ বললেই হতো। রিঙ্কু কিংবা সন্তু জোজোর মুখে অবশ্য কোনো আশার ভাব ফুটল না। এইমাত্র তারা পুলিশের সঙ্গে তর্ক করে এসেছে। অতি সাধারণ সব কনস্টেবল তাদের কোনো কথাই বুঝতে চায় না। সিনেমা কোম্পানির কিছু লোকও সেখানে রয়েছে, তারা খালি চেঁচিয়ে ভিড় কমাতে বলছে। এরা কি কাকাবাবুকে পাত্তা দেবে? তোমরা গাড়ি বন্ধ করে চলে এসো আমার সঙ্গে। ভিড় ঠেলে কাকাবাবু এগিয়ে গেলেন একেবারে সামনে। সন্তু মনে মনে একটু ভয় পাচ্ছে। সে জানে কাকাবাবু কোনো দিন কাউকে আইডেন্টিটি কার্ড দেখান না। এমনকি কাকাবাবুর সেরকম কোনো কার্ড আছে কি না তাই সে জানে না। এই দলটাকে খুব সামনে আসতে দেখে দুজন কনস্টেবল বাধা দিয়ে উঠল। কাকাবাবু আঙুল তুলে একটু দূরের একটা সন্ডা মার্কা লোককে দেখিয়ে পুলিশদের বললেন, আমরা এই সিনেমা ইউনিটের লোক, ওই লোকটাকে ডাকো, ও ঠিক বুঝবে।
আমাকে গলা ধাক্কা দিয়েছিল। কি যেন নাম ওর, বীরজু সিং, তাই না? এবার দেখো না কি মজা হয়। আমরা মোহন সিং এর মেহমান। কেন দেরি করছো? ওই বীরজু সিংকে এখানে ডেকে আনো। এবার একজন সিপাহী ছুটে গেল। বোঝা গেল যে মোহন সিংয়ের নামটা এদের খুব চেনা। সেই নামটাকে ওরা ভক্তি করে কিংবা ভয় পায়। সিপাহীর কথা শুনে ছুটে এলো বীরজু সিং। কাকাবাবুকে দেখে যেন সে ভূত দেখার মতো চমকে উঠল। আপ রাজা রায়চৌধুরী? আমি একা নই, মোহন সিংকে খবর দাও, আমার সঙ্গে আরো 4 জন আছে, আমরা ভেতরে যাব। বীরজু সিং আর কোনো কথা না বলে উল্টো দিকে ফিরে এক দৌড় দিল। দূরে আবার শোনা গেল বোমা ফাটার মতো শব্দ। কতকগুলো ঘোড়া চিঁ চিঁ করে উঠল। অবশ্য আসল জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে না। একটু বাদেই দূর থেকে ধুলো উড়িয়ে ছুটে এলো একটা ঘোড়া। তার পিঠে জড়ি মখমলের পোশাক পরা একজন বিরাট চেহারার লোক। কোমরবন্ধের একদিকে তলোয়ার, অন্যদিকে পিস্টল, মাথায় পালক দেওয়া শিরস্ত্রাণ। ইতিহাস বইয়ের পাতায় এই রকম মানুষের ছবি আঁকা থাকে। সিনেমায় পার্টের জন্য মেকআপ নিলেও সন্তুরা চিনতে পারল মোহন সিংকে। জোজো পকেটে হাত দিয়ে চেপে ধরল শুকনো লঙ্কার পুঁটলিটা। রঞ্জন হাতে নিল নস্যির কৌটো। ঘোড়া চালিয়ে মোহন সিং থামল একেবারে কাকাবাবুর সামনে। রাজা রায়চৌধুরী, আপনি সত্যি এসেছেন? আর এসে বলেছেন কি যে আপনি আমার মেহমান? হ্যাঁ, এসে পড়লাম। আমাদের সিনেমার শুটিং দেখার খুব ইচ্ছে। পুলিশরা ঢুকতে দিচ্ছিল না, তাই তোমার নাম বললাম। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? ঘোড়া থেকে নেমে মোহন সিং কাকাবাবুর একদম নাকের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে বীরজু সিং আরও কয়েকটা গুন্ডা ধরনের লোক নিয়ে আসছে। কাকাবাবু পেছন ফিরে একজন পুলিশকে বললেন, আমাদের গাড়িটার ওপর একটু নজর রেখো ভাই, আমরা খানিক বাদেই ফিরে আসব। তারপর তিনি মোহন সিংয়ের দিকে তাকিয়ে বললেন, চলো এবার যাওয়া যাক। মোহন সিং যেন হঠাৎ বদলে গেল। নমস্তে নমস্তে, আইয়ে আইয়ে। আপনার মতো গুণী লোক শুটিং দেখতে এসেছেন, এ তো অতি ভাগ্যের কথা। জানেন মিস্টার রায়চৌধুরী, এর আগে অনেক মন্ত্রী আর সরকারি অফিসার শুটিং দেখতে চেয়েছিল, কারো কোথায় পাত্তা দিইনি, কিন্তু আপনাদের কথা আলাদা। আমরা বেশিক্ষণ থাকবো না। মোহন সিং, আপনার মেকআপ দেখে মনে হচ্ছে আপনি শুটিং করতে করতে চলে এসেছেন। আপনার ব্যস্ত হবার কোনো দরকার নেই, আমরা ঘুরে ঘুরে 4-5টা দেখেই চলে যাব। আপনার যতক্ষণ ইচ্ছে হয় থাকবেন। প্রফেসর শর্মাজি আমাদের বলে রেখেছেন কি মিস্টার রাজা রায়চৌধুরী এলে তাকে খাতির যত্ন করবে। আপনি এই জায়গাটার হিস্ট্রি বিষয়ে অনেক কিছু জানেন, শুটিংয়ের সময় আপনি অ্যাডভাইসও দিতে পারবেন। ওরে বাবারে, আমার চোখে কি যেন কামড়েছে হঠাৎ। জ্বলে গেল চোখটা, আমি অন্ধ হয়ে যাব। জল জল কোথায় পাওয়া যাবে? ওর চোখে জলের ঝাপটা দিতে হবে। বিরজু, মেহমানদের টেন্টে নিয়ে যাও, চা পানি পিলাও, আমি শর্মাজিকে খবর দিয়ে আসছি। অন্ধ মানুষের মতো জোজোকে ধরে ধরে নিয়ে চলল সন্তু। মরে গেলাম। তোকে তখন কতবার বললাম হাতটা ভালো করে ধুয়ে নিতে। একটু দূরেই পর পর 3টে তাঁবু খাটানো, বাইরে রঙিন ঝালর আর ফুলের মালা দিয়ে সাজানো। একটা তাঁবু বেশ বড়, তার মধ্যে অনেকগুলো চেয়ার। একপাশে তবলা, ঢোল, সেতার, সারেঙ্গি এইসব রাখা, আর একপাশে অনেকগুলো তলোয়ার, খন্তা, কোদাল আর শাবল। ওদের সেই তাঁবুর মধ্যে এনে বীরজু সিং বলল, আপ লোক বাইটিয়ে, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। জোজো, চোখ খোলো, আমি ঝাপটা দিয়ে দিচ্ছি। জোজো কিছুতেই চোখ খুলতে পারছে না। রঞ্জন এসে চেপে ধরল তার হাত। সন্তু জোর করে তার চোখের পাতা খুলে দেবার চেষ্টা করলো, আর রিঙ্কু জল ছিটিয়ে দিতে লাগলো তার মুখে। নিজের অস্ত্রে নিজেই ঘায়েল। চুপ, এখনো সব বলে না।
মিনিট 5 বাদে জোজো অনেকটা সুস্থ হলো। তার জামা ভিজে গেছে অনেকটা। একটা চেয়ারে হেলান দিয়ে সে বসে রইল আচ্ছন্নের মতো। কিচ্ছু ক্ষতি হবে না, এত জলের ঝাপটায় চোখটা বরং পরিষ্কার হয়ে গেল। তাহলে আর দেরি করে কি হবে, চলো যাওয়া যাক। জোজো, আর কোনো অসুবিধা নেই তো? না, ঠিক আছে, যেতে পারবো। জোজো চোখ বুজে বুজে শুটিং দেখবে, তাতেই বোধহয় বেশি ভালো দেখা যাবে। না না, আপনারা বসুন, শুটিং শুরু হতে দেরি আছে। এই রোদ্দুরের মধ্যে কোথায় ঘুরবেন? এখানে বসে আরাম করুন। শুটিং শুরু না হলেও আমরা ততক্ষণ মন্দির টন্দিরগুলো দেখি। বিঠ্ঠল স্বামীর মন্দিরটা এদের দেখাবো বলেছি। ওই মন্দিরের সামনে একটা অন্য সেট তৈরি হচ্ছে, বাঁশ বাঁধা হচ্ছে। এখন গেলে কিছুই দেখতে পাবেন না। বিকেলবেলা আপনাদের নিয়ে যাব সেখানে। বিকেল পর্যন্ত তো আমরা এখানে থাকবো না। এমন সময় মোহন সিং ফিরে এসে বলল, মিস্টার রায়চৌধুরী, আপনারা এসেছেন শুনে প্রফেসর শর্মাজি খুব খুশি হয়েছেন। উনি একবার ডাকছেন আপনাকে, জরুরি কথা আছে। আপনি 5 মিনিটের জন্য ঘুরে আসবেন? আপনার লোকেরা ততক্ষণ থাকুক এখানে, বসুক। ঠিক আছে, শর্মাজির সঙ্গে একবার দেখা করে আসি। কত দূর যেতে হবে? এই তো কাছেই, এইরকম আর একটা তাঁবুতে আছেন। উনি এই ফিল্মে পার্টও করছেন, জানেন কি? দেখবেন, চলুন। কীরকম মেকআপ নিয়েছেন? তাই নাকি? উনি সিনেমার পার্ট করছেন এই বয়সে? জি হ্যাঁ, উনি রাম রায় সেজেছেন, খুব মানিয়েছে। তোরা বস তাহলে, আমি চট করে ঘুরে আসি। অন্য কোথাও চলে যাসনি যেন। কাকাবাবুকে নিয়ে ওরা চলে যাবার পর সন্তু তাঁবুর একটা কোণায় গিয়ে একটা তরোয়াল তুলে নিল হাতে। রঞ্জনও আর একটা তুলে নিয়ে সামনের দিকে দুবার ঘুরিয়ে বলল, সন্তু, হবে নাকি শর্ট ফাইট? না, আমি তলোয়ার খেলতে জানি না। আপনি শিখেছেন বুঝি? অনেক দিন আগে। ওই স্টুয়ার্ট গ্রাঞ্জারের চেয়ে একটু কম ভালো পারি। এদেশে চ্যাম্পিয়ন। সিনেমার জন্য অনেক সেট বানাতে হয়, মাটি ফাটি খুঁড়তে লাগে বোধ হয়। সিনেমায় তো যত রাজবাড়ি দেখা যায় ম্যাক্সিমামই নকল। তাঁবুর পর্দা সরিয়ে বিরজু সিং আবার ঢুকতেই ওরা তলোয়ার দুটো রেখে দিল। বিরজু সিংয়ের হাতে একটা ট্রেতে 4 গেলাস শরবত, বেশ লম্বা লম্বা গেলাস, তাতে ভর্তি শরবতের ওপর বরফের টুকরো ভাসছে। আরে এসব আবার কেন? বাইরে বহুত গরম, একটু ঠান্ডা খেয়ে নিন। জোজো, খেয়ে নে, তোর চোখ ঠান্ডা হয়ে যাবে। আমি শরবত খাবো না। খান খান, খেয়ে দেখুন। পেস্তা আর মালাইয়ের শরবত। শুটিং এর সময় সবাই 2-3 গ্লাস করে খায়। চমৎকার, আমারও 2-3 গ্লাস খেতে ইচ্ছে করছে। আপনি और 1 গ্লাস নেবেন? আমি আনছি। না না, আমার চাই না, এমনি বলছিলাম। রঞ্জন দ্বিতীয় চুমুকেই সবটা শেষ করে ফেলল। বিরজু সিং বেরিয়ে গেল তাঁবু থেকে। আমার ভালো লাগছে না, বড্ড বেশি মিষ্টি, সবটা খাবো না। রিঙ্কু, তুমি সবটা খাবে না? তাহলে আমাকে দিয়ে দাও। কিরে জোজো, কি হলো? গ্লাসটা ফেলে দিলি? আমার ঘুম পাচ্ছে। সন্তু নিচু হয়ে গেলাসটা তুলতে যেতেই ঝিমঝিম করে উঠল তার মাথা। কি হচ্ছে বুঝবার আগেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল কার্পেটের ওপর। চোখ মেলার পর সন্তু দেখতে পেল আকাশ। কয়েকটা তারা ঝিকমিক করছে, চারপাশে জমাট বাঁধা অন্ধকার। 2-1 মিনিট সন্তু আকাশের দিকেই চেয়ে রইল। সে যে কোথায় আছে তা নিয়ে চিন্তাও করল না। একটু একটু করে ঘুমের ঘোর কেটে তার মাথাটা পরিষ্কার হতে লাগল। সে চিত হয়ে শুয়ে আছে। পাশের দিকে হাত চাপড়ে বুঝতে পারল যে বিছানা নেই, পাথর ও ঘাস। এ তাহলে কোন জায়গা? চারপাশে ঝিঁঝি ডাকছে। আকাশ ছাড়া আর কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না।
গাছের ডালপালার মধ্যে বাতাসের শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে। এটা কি তাহলে কোনো জঙ্গল? প্রায় খুব কাছেই একটা শেয়ালের ডাক শুনে ধর্মর করে সে উঠে বসল। শেয়ালটা হঠাৎ এত জোরে ডেকে উঠেছে যে তার বুকটা ধক করে উঠেছে। এদিক ওদিক হাত চালিয়ে একটা পাথরের চাঁই খুঁজে পেয়ে সেটা ধরে বসে রইল। কিন্তু শেয়ালটা তাকে কামড়াতে এলো না। শুকনো পাতার উপর দৌড়ানোর শব্দ শুনে বোঝা গেল সেটা দূরে চলে যাচ্ছে। শেয়ালটার ডাক শুনে চমকাবার জন্যই তার মাথাটা পরিষ্কার হয়ে গেল একেবারে। এবার সে মনে করবার চেষ্টা করল কি কি ঘটছে। সকালবেলা বেড়াতে আসা হলো হাম্পিতে। মোহন সিং তাদের খাতির করে এনে বসালো একটা তাঁবুতে। কাকাবাবুকে ডেকে নিয়ে গেল, ওদের শরবত খেতে দিল। তারপর আর মনে নেই। ওই শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওরা কি মৃত ভেবে সন্তুকে এই পাহাড়ি জঙ্গলে ফেলে রেখে গেছে? সন্তু নিজের গায়ে হাত বোলালো। তার নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, মানে সে মরেনি। উঠে দাঁড়িয়ে 2-3 বার লাফালো। না না না, তার শরীরে ব্যথা ট্যাথাও কিছু নেই। সে শুধু অজ্ঞান হয়েছিল এতক্ষণ। অন্য সবাই কোথায় গেল? অন্ধকারটা এখন অনেকটা চোখ সয়ে গেছে। একটু একটু জ্যোৎস্নাও আছে। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে গাছপালা। এই বনে শেয়াল ছাড়া আর কোনো হিংস্র জন্তু আছে নাকি? পাথরের চাঁইটা সন্তু আবার তুলে নিল মাটি থেকে। কাকাবাবুর অসম্ভব সাহস। বাঘের গুহায় মাথা গলাবার মতো তিনি মোহন সিংয়ের নাম করেই হাম্পির মধ্যে ঢুকলেন। তারপর মোহন সিংয়ের সঙ্গেই নির্ভয়ে কোথায় যেন চলে গেলেন। আচ্ছা, কাকাবাবু কি ওই শরবত খেয়েছেন? মোহন সিং আগেই কাকাবাবুকে সরিয়ে নিয়ে গেল। কাকাবাবু থাকলে বোধহয় এক চুমুক দিয়েই ওই শরবত যে বিষাক্ত সেটা বুঝতে পারতেন। জোজো আর রঞ্জনদার কি হলো? রিঙ্কুদি সবটা খায়নি, রঞ্জনদা খেয়েছে 1.5 গ্লাস। সর্বনাশ! এখানে চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। জায়গাটা ঢালু মতন, মনে হচ্ছে কোনো পাহাড়ের মাঝামাঝি জায়গা। এখান থেকে নামতে হবে। একটুখানি যেতেই সন্তুর পায়ে কিসের যেন ধাক্কা লাগলো। পাথর কিংবা গাছ নয়, কোনো জন্তু বা মানুষ। প্রথমে ভয় পেয়ে সন্তু একটু ছিটকে সরে এলো। হ্যাঁ হ্যাঁ, মানুষই। এক পাশ ফিরে শুয়ে আছে, প্যান্ট পরা। কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে মানুষটির মুখে হাত বুলিয়ে দেখল যে দাড়ি নেই। তার মানে রঞ্জনদা নয়, তাহলে জোজো। সে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, জোজো, এ জোজো ওঠ, জোজো, এই জোজো ওঠ, ওঠ 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 ওঠ, জোজো ওঠ। কোনো সাড়া শব্দ নেই। সন্তু নাকের নিচে হাত দিয়ে দেখল নিঃশ্বাস পড়ছে, গাটাও ঠান্ডা নয়। তাহলে জোজো বেঁচে আছে। বেশ কয়েকবার ধাক্কা দেবার পর জোজো হঠাৎ চেঁচিয়ে উঠল, হ্যাঁ, কে 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 কে? ভয় নেই, ভয় নেই, আমি সন্তু, উঠে বস। আমি কে? কে আমি? আরে, আমায় চিনতে পারছিস না? উঠে বস, উঠে বস। এখানে সাপ টাপ থাকতে পারে। সন্তু জানে জোজো সাপের কথা উঠলেই দারুণ ভয় পায়, কিন্তু এখন সে সেটা শুনেও শুনল না। সন্তু রে, আমার মাথাটা পাথরের মতো ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে টেনে তোল। আমি উঠতে পারছি না। এত জল তেষ্টা পেয়েছে যে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে, এটা একটা পাহাড়, এখানে জল কোথায় পাবো? চল নিচে নেমে দেখি। আয়, আমায় শক্ত করে ধরে ধরে ওঠ। চল, ওঠ ওঠ। আমি হাঁটতে পারবো না রে সন্তু, পায়ে জোর নেই, বুকটা ধড়ফড় করছে। চেষ্টা করতেই হবে। চল, আমাকে ধরে আস্তে আস্তে চল। চল, ওঠ ওঠ। কাকাবাবু কোথায়? জানি না রে, রঞ্জনদাদেরও খুঁজতে হবে। ভাগ্যিস তোকে পেয়ে গেলাম। আমার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি আর বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না। এবার বাবা মার সঙ্গে আর দেখা হবে না।
এই অন্ধকারের মধ্যে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? অত ভেঙে পড়িস না জোজো, পাহাড়ের নিচে গেলে কোনো একটা রাস্তা ঠিক পাওয়া যাবে। সত্যি আমারই অন্যায় হয়েছে, তুই তো এবার আসতেও চাসনি, তোকে আমি জোর করে নিয়ে এসেছি। কিন্তু এরকম যে কাণ্ড হবে কে ভেবেছিল বলতো? এবার তো শুধু বেড়াবার কথা ছিল। আমরা এই পাহাড়ের উপর এলাম কি করে? আচ্ছা, আমরা কতদিন অজ্ঞান হয়েছিলাম? আজকে আজকে কত তারিখ? আমি কিছুই বুঝতে পারছি না এখনো। খানিকটা নেমে আসার পর সন্তু দাঁড়ালো। জোজোকে প্রায় পিঠে করে বয়ে আনতে হচ্ছে বলে সে হাঁফিয়ে গেছে। মাঝে মাঝে শুকনো পাতার ওপর খড়খড় শব্দ হচ্ছে, তা শুনে চমকে চমকে উঠতে হয়। মানুষ না কোনো জন্তু? হঠাৎ দূরে আরেকটা শেয়াল ডেকে উঠতেই জোজো ভয় পেয়ে দু হাতে জড়িয়ে ধরল সন্তুকে। জোজো, সিধে হয়ে দাঁড়া। এই, সোজা হয়ে দাঁড়া। আরেকটু হলে আমাকে ফেলে দিচ্ছিলি। তুই শেয়ালের ডাক চিনিস না? শিয়াল আমাদের কি করবে? যদি এই জঙ্গলে বাঘ থাকে? বাঘ যদি থাকতো তাহলে আমাদের অজ্ঞান অবস্থাতেই খেয়ে ফেলতো। পাহাড়ের ওপর দিকে বাঘ থাকে না, নিচের দিকে থাকতে পারে। আরে তাই বলে কি আমরা নিচে নামবো না নাকি? কি অদ্ভুত কথা। শুধু শুধু ভয় পেয়ে কোনো লাভ নেই, সব সময় বাঁচার চেষ্টা করতে হয়। যাকগে, তুই এবার নিজে নিজে হাঁটতে পারবি তো? হ্যাঁ, পারবো। আমি ভাবছি রঞ্জনদা কোথায় গেল, আর সবাইকেও কি এই পাহাড়েই ফেলে দিয়ে গেছে? কিন্তু এত অন্ধকারে খুঁজবো কি করে বলতো? চেঁচিয়ে ডাকবো? কিন্তু ওরা যদি এখনো অজ্ঞান হয়ে থাকে? তবু মন্দ বলিসনি। ঠিক আছে, চ ডেকেই দেখা যাক। রঞ্জনদা! কাকা বাবু! ও রঞ্জনদা! রিঙ্কুদি! কাকা বাবু! কাকা বাবু! রিঙ্কুদি! না, দিনের আলো না ফুটলে এই জঙ্গলে ওদের খুঁজে পাওয়া যাবে না। না, চ নিচেই নামি। অন্য কোনো সাহায্য পাওয়া যায় কিনা একবার দেখতে হবে। চ। শোন, আমার হাতটা ছাড়িস না। আমি জল তেষ্টায় মরে যাচ্ছি পুরো। বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে 3-4 দিন জল খাইনি। আর খানিকটা নামতেই জঙ্গলের মধ্যে একটা রাস্তা পাওয়া গেল। সামান্য জ্যোৎস্নার আলোয় সেই রাস্তা ধরে ধরে ওরা এগোতে লাগলো। পাহাড়টা বেশি উঁচু নয়, টিলার মতো। সমতলে পৌঁছাতে ওদের দেরি হলো না। সামনেই ওরা দেখতে পেল একটা নদী। জলে কেউ নেমেছে সেই আওয়াজ হচ্ছে। একটুখানি এগিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে সন্তু দেখতে পেল কোনো একটা জন্তু জল খাচ্ছে। সেটা কুকুরও হতে পারে, শিয়ালও হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না। একবার জন্তুটা এদিকে মুখ ফেরালো। আগুনের গোলার মতো জলজল করে উঠল তার 2 চোখ। জন্তুটা ওদের দেখতে পেল কিনা কে জানে, কিন্তু এদিকে তেড়ে এলো না। হঠাৎ জল খাওয়া থামিয়ে সে নদীটার ধার বরাবর দৌড়ে চলে গেল। সন্তু আর জোজো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। জন্তুটা অনেক দূর চলে যাবার পর জোজো ফিসফিস করে বলল, লেপার্ড, হায়না, উলফ। কি জানি, বুঝতে পারলাম না। চ চ, আমরাও জল খেয়ে নিই। এই নদীর জল খাবো? নোংরা, পলিউটেড, কত কি থাকতে পারে। আরে এত তেষ্টার মধ্যে ওসব ভাবলে চলে না। এইমাত্র একটা জন্তু যে জল খেয়ে গেল, আমরা সেই জল খাবো? এই হাওয়াতেই জন্তু জানোয়াররা নিঃশ্বাস নেয়। তার মানে তুই এখন আমায় নিঃশ্বাস নিতেও বন্ধ করতে বলছিস, তাই তো? তুই যদি জল না খেয়ে আরও কিছুক্ষণ থাকতে পারিস তো থাক, আমি খেয়ে নিচ্ছি। সন্তু চলে গেল নদীর ধারে। হাঁটু গেড়ে বসে এক আঁচলা জল তুলে দেখল বেশ টলটলে আর স্বচ্ছ। নদীতে স্রোত আছে। সেই জল সন্তু মুখে দিল। তার বিস্বাদ লাগলো না। সে পেট ভরে জল খেয়ে নিল। এবার জোজো ছুটে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। জন্তুদের মতোই চোঁ চোঁ করে জল টানতে লাগলো ঠোঁট দিয়ে। খাচ্ছে তো খাচ্ছেই। প্রায় 2-3 মিনিট পরে সে মুখ তুলে বলল, বাঁচলাম। সাধে কি বলে, জলের আর এক নাম জীবন। জল খেতে খেতে আমি
আর একটা কি ভাবলাম বলতো সন্তু? কি বলতো? তোর খিদে পাচ্ছে? না, সেরকম তো কিছু টের পাচ্ছি না। আসলে অজ্ঞান অবস্থায় বোধহয় খিদে পায় না। কিন্তু আমরা যদি 3-4 দিন না খেয়ে থাকতাম তাহলে খালি পেটে এতটা জল খেয়ে পেট গুলিয়ে উঠতই, পেট ব্যথাও করতো। আমরা সকালে বেশ হেভি ব্রেকফাস্ট করেছিলাম, পুরি তরকারি, মনে নেই? তারপর শুধু দুপুর আর রাত্রিটা খাওয়া হয়নি। খুব সম্ভব 1 দিনের বেশি কাটেনি। এটা তুই মন্দ বলিসনি। এই নদীর ওপারে দেখ, এক জায়গায় মিটমিট করে আলো জ্বলছে, দেখছিস? একটা ঘর রয়েছে। নদীটা বেশি চওড়া নয়, প্রায় একটা সরু খালের মতো। কতটা গভীর তা অবশ্য বলা যায় না। জলে বেশ স্রোত আছে, হেঁটে পার হওয়ার চেষ্টা করে লাভ নেই। সন্তু এক্ষুনি এটা সাঁতরে চলে যেতে পারে, কিন্তু জোজোর কি হবে? জোজো সাঁতার জানে না। কতবার জোজোকে সন্তু বলেছে সাঁতারটা শিখে নিতে। আমার যতদূর মনে হচ্ছে নদীর ওপার দিয়েই আমাদের যেতে হবে। হসপেট থেকে হাম্পি আসার পথে আমরা কিন্তু কোনো পাহাড় দেখিনি। হাম্পিতে ঢোকার আগে আমি হাম্পির পিছন দিকে কয়েকটা টিলা লক্ষ্য করেছিলাম। আমার মনে হচ্ছে সেই রকম একটা টিলাতেই আমাদের ফেলে দিয়ে গিয়েছিল। ভেবেছিল বোধহয় অজ্ঞান অবস্থাতেই আমাদের শেয়াল টেয়াল ছিঁড়ে খাবে। আমাদের মেরে ফেলা অত সহজ নয়। তাই সন্তু, তুই তখন বললি কেন রে তুই এবার আমাকে জোর করে এনেছিস? আমি নিজের ইচ্ছাতেই এসেছি তো কি হয়েছে? এই তো সামান্য বিপদ। জানিস, একবার আফ্রিকায় আমি আর আমার মামা কি অবস্থায় পড়েছিলাম। নরখাদকেরা আমাদের দুজনকে একটা খুঁটির সঙ্গে বেঁধে। ঠিক আছে, বুঝেছি, তুই চাঙ্গা হয়ে গেছিস, বুঝতে পেরেছি। কিন্তু এখন এই নদীটা পার হব কি করে? নো প্রবলেম, নদীটা ধার দিয়ে হাঁটি না, কোনো একটা জায়গায় গিয়ে নদীটা শেষ হয়ে যায় নিশ্চয়ই। কিন্তু নদীর শেষ খুঁজতে গিয়ে যদি সমুদ্রে পৌঁছে যাই? শোন, তোকে আমি পিঠে করে নিয়ে যেতে পারবো, আমার লাইফ সেভিংসের ট্রেনিং আছে। কিন্তু তার আগে তোকে প্রতিজ্ঞা করতে হবে যে তুই জলে নেমে ভয় পাবি না, আর ভয় পেয়ে আমার গলা আঁকড়ে ধরবি না। তাহলে কিন্তু আমি তোকে ফেলে দিয়ে চলে যাব। ঠিক আছে, এ তো অতি সহজ ব্যাপার। আমি আলতো করে তোর পিঠটা ছুঁয়ে থাকলেই ভেসে থাকতে পারবো। আমি তো প্রায় 3/4 সাঁতার জানি, মানে একবার ক্যাসপিয়ান সাগরে। শোন জোজো, 3/4 সাঁতার বলে কিছু হয় না। হয় কেউ সাঁতার জানে, না হলে জানে না। আর এখন বেশি কথা বলবার সময় নেই, চটপট জুতো খুলে ফেল। এই ওটা কি রে সন্তু? ওদের বাঁ পাশে নদীর জলে একটা ঝুড়ির মতো কি যেন ভাসছে, সাধারণ ঝুড়ির থেকে 5-6 গুণ বড়। ইউরেকা! আর জামা প্যান্ট ভেজাতে হবে না, এটা তো একটা ডিঙি নৌকা। আমি একটা গল্পের বইতে পড়েছিলাম, সাউথ ইন্ডিয়ার কোনো কোনো নদীতে এই নৌকাগুলো গোল গোল হয়। তার মানে এটা একটা খেয়া ঘাট, তাই নৌকাটা এখানে বাঁধা রয়েছে। সন্তু আগে নৌকাটাতে উঠল, তারপর জোজোর হাত ধরে টেনে নিল। দেখলে মনে হয় ছোট্ট গোল ঝুড়িটা মানুষের ভারে ডুবে যাবে, কিন্তু ওঠার পর বোঝা গেল সেটা বেশ মজবুত। কিন্তু বৈঠা হাতে নিয়ে চালাতে গেলে সন্তু মুশকিলে পড়ে গেল। বালিগঞ্জ লেকে সন্তু অনেকবার রোয়িং করেছে, কিন্তু এরকম গোল নৌকো তো কখনো চালায়নি। এটা খালি ঘুরে ঘুরে যায়, সামনের দিকে এগোয় না। বুঝলি তো, এটা চালাবার একটা টেকনিক আছে, ঠিক ম্যানেজ করতে পারছি না। শোন, একটা কাজ করছি, তুই নৌকাটায় বস, আমি জলে নেমে এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুই জলে নামবি? যদি এই নদীতে কুমির থাকে? হ্যাঁ, কি পাগলের মতো কথা বলছিস? এইটুকু ছোট নদীতে কুমির থাকবে? একটু আগে না আমরা এটাকে সাঁতরে পার হওয়ার কথা বলছিলাম? তা ঠিক, কিন্তু নৌকা দেখলে আর জলে নামার কথা মনে থাকে না। সন্তু জামা আর জুতো খুলে নেমে গেল নদীতে। নদীর জল খুব অগভীর নয়, স্রোতের টানও আছে বেশ। সন্তু সাঁতার দিতে দিতে নৌকাটাকে ঠেলতে লাগলো। কাজটা খুব সহজ না হলেও খানিক বাদে ওরা পৌঁছে গেল অন্য পারে। নদীর এদিকের ঘাটেও এই রকমই একটা গোল নৌকা বাঁধা। বোঝা গেল এটা একটা ফেরিঘাট। দুদিক থেকে লোকেরা এসে নিজেরাই নৌকা চালিয়ে পারাপার করে। এপারে একটা ছোট মন্দির, তার মধ্যে আলো রয়েছে। একটা বড় মাটির প্রদীপে মোটা করে সলতে পাকানো রয়েছে, সেই সলতে জ্বলছে। ভেতরের ঠাকুর ফুল পাতা দিয়ে একেবারে ঢাকা, দেখাই যায় না।
কোনো মানুষের সাড়া শব্দ নেই। ওরা মন্দিরের পেছনটায় একটা কুঁড়ে ঘর দেখতে পেল। সেখানে একটা বিছানা পাতা রয়েছে, কিন্তু কোনো লোক শুয়ে নেই। এটা বোধহয় মন্দিরের পুরুত ঠাকুরের ঘর, কিন্তু আজ রাত্রে তিনি অন্য কোথাও গেছেন। দরজাটা খোলা, একটা হ্যারিকেন টিমটিম করছে। সেই ঘরের মধ্যে গোটা তিনেক সাইকেল শিকল দিয়ে বাঁধা। সন্তু এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। একটা সাইকেল পেলে অনেক সুবিধে হয়। এখানে কোনো লোক থাকলে তাকে বলে কয়ে একটা সাইকেল নেওয়ার অন্তত কথা বলা যেত। না বলেও ধার নেওয়া যায়, পরে ফেরত দিলেই হবে। ঘরের দরজা একেবারে হা করে খুলে রেখে গেছে। এখানে কি চুরি টুরি হয় না নাকি? দেখ, আমরা একটা সাইকেল নিলে উনি ঠিক বুঝতে পারবেন যে আমরা চুরি করিনি, বিপদে পড়ে ধার নিয়েছি। কাকাবাবুদের খুঁজে বের করা দারুণ জরুরি আমাদের কাছে, তাই না? ধুর, শিকল দিয়ে বাঁধা, তাতে আবার তালা লাগানো, খুলবো কি করে? ও তো একটা পুঁচকে তালা, ভাঙতে পারবি না সন্তু? না, তালা ভাঙতে কখনো শিখিনি, ভাঙিও নি। তুই পারবি? একটা হাতুড়ি জাতীয় কিছু পেলেও হতো বটে। জোজো এগিয়ে গিয়ে বিছানা থেকে বালিশটা তুলে নিল। তার তলায় এক গোছা চাবি। দেখলি, বুদ্ধি থাকলেই উপায় হয়। এর মধ্যে নিশ্চয়ই এই তালার চাবিও আছে। সন্তু এক একটা করে চাবি লাগিয়ে তালা খোলার চেষ্টা করতে লাগলো। জোজো উঁকি দিল খাটিয়ার নিচে। সেখানে অনেক হাঁড়ি বাটি রাখা। একটা একটা করে টেনে সে দেখল, কোনোটার মধ্যে চাল, কোনোটার মধ্যে ডাল। একটা হাঁড়িতে বাতাসা। জোজো এক মুঠো বাতাসা মুখে পুড়ে বলল, এই সন্তু, খেয়ে নে, খেয়ে নে, আগে ভালো করে খেয়ে নে, বেশ ভালো খেতে। কর্পূর দেওয়া আছে, চমৎকার গন্ধ। এই, ওগুলো খাস না, ওগুলো পুজোর বাতাসা রে। তাদের কি হয়েছে? পুজো দেওয়ার পর সেই প্রসাদ তো মানুষই খায়। আমাদের যা খিদে পেয়েছে, একটু কিছু খেয়ে গায়ের জোর করে নেওয়া দরকার। ওই দেখ, জলের কলসিও আছে। তালাটা খোলা হয়ে গেছে। সন্তুও লোভ সামলাতে পারল না, সেও 20-25টা বাতাসা খেয়ে নিল। জোজো কলসি থেকে জল গড়াতে গড়াতে বলল, পুরুত মশাই লেখাপড়াও জানে। ওই দেখ, পাশের টুলে বই খাতা রয়েছে, একটা কলমও রয়েছে। আমরা একটা চিঠি লিখে গেলে নিশ্চয়ই উনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। একটা চিঠি লিখতো, ইংলিশে লিখিস। আচ্ছা, পুরুত মশাইয়ের ইংরেজি কী রে? প্রিস্ট। তাড়াতাড়ি কর, 2-3 লাইনে ঝটপট ছেড়ে দে। সন্তু সাইকেলটা নিয়ে এলো রাস্তায়। এতক্ষণ বাদে তার মনটা একটু হালকা হয়েছে। সাইকেলে তাড়াতাড়ি হাম্পি পৌঁছানো যাবে। একবার রাস্তা ভুল হলেও অন্য রাস্তায় ফিরতে অসুবিধা হবে না। বিছানার উপর চাপা দিয়ে এসছি, ফিরলেই চোখে পড়বে। আমি কিছু এক্সট্রা বাতাসাও পকেটে করে নিয়ে এসছি, পরে কাজে লাগতে পারে। এই হ্যাঁ রে, তুই সাইকেল চালাতে পারিস? সাইকেল? আমি মোটর সাইকেল চালাতে জানি খুব ভালো, কিন্তু সাইকেলে প্র্যাকটিস নেই। বুঝেছি। ঠিক আছে, পেছনে ক্যারিয়ার নেই, তুই সামনের রডের উপর বস। সাইকেলে আলো নেই, অল্প অল্প জ্যোৎস্নায় রাস্তাটা মোটামুটি দেখা যাচ্ছে। খানিকটা দূর এগোতেই ওরা দূরে একটা লোককে দেখতে পেল, এদিকেই আসছে। ওই বোধহয় পুরুত মশাই। কোনো কথা বলার দরকার নেই, জোরে চালিয়ে চলে যা। আরে ফিরে গিয়ে তো চিঠিটা পড়বি, অবশ্য যদি ইংরেজি পড়তে পারে। আমি গোটা গোটা অক্ষরে লিখেছি। সন্তু লোকটার পাশ দিয়ে বেরিয়ে গেল। লোকটা কোনো সন্দেহ করেনি। আরও খানিকটা দূর যাবার পর দেখা গেল যে ওরা ভুল পথে আসেনি। সামনে এক জায়গায় বেশ কয়েকটা আলো দেখা যাচ্ছে। ওই জায়গাটা হাম্পি না হলেও লোকজন আছে নিশ্চয়, তাদের খোঁজ খবর নেওয়া যাবে। সেই আলোর দিকে লক্ষ্য রেখে আরও কিছুটা আসার পর দেখা গেল সেটা একটা মন্দিরের চূড়া। একটা কিসের শব্দও শোনা যাচ্ছে। আকাশের দিকে তাকালে মনে হয় এখন রাত 1:30 কি 2 হবে। মন্দিরের কাছটায় দেখ কত আলো, আর লোকজন তো জেগে আছে বলেও মনে হচ্ছে। তার মানে ওটাই নিশ্চয়ই শুটিংয়ের জায়গা।
একেবারে সাইকেল নিয়ে হুড়মুড়িয়ে ওখানে পৌঁছানো কি ঠিক হবে? মোহন সিং যদি আবার আমাদের দেখে ফেলে? ঠিক বলেছিস, সাইকেল নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আলোর অনেকটা কাছে চলে এসে ওরা সাইকেল থেকে নেমে পড়ল। মন্দিরের দিক থেকে বেশ কিছু লোকের অস্পষ্ট গুঞ্জন ভেসে আসছে। আরও একটা অন্যরকম আওয়াজ, কিছু একটা চলছে ওখানে। সন্তু সাইকেলটা একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখল। শোন, আমরা দুজন একদম পাশাপাশি না হেঁটে একটু দূরে দূরে থাকবো, ঠিক আছে? একজন ধরা পড়লে যাতে অন্যজন পালিয়ে বাঁচতে পারি। যে করেই হোক আমাদের কোনো একজনকে পুলিশে খবর দিতেই হবে, কারণ মোহন সিংয়ের এত বড় দলের বিরুদ্ধে আমরা দুজন নিরস্ত্র অবস্থায় কিচ্ছু করতে পারবো না। আমি ধরা পড়লেও তুই পালিয়ে যাবি? আরে দুজনেই চেষ্টা করব যাতে ধরা না পড়ি। বাই চান্স একজন পড়ে গেলে তখন যেটা বললাম। আর এখানকার অবস্থাটা একটু দেখে নিয়ে তারপর তো আমাদের থানায় ইনফর্ম করতে হবে। মন্দিরের এই পাশটা একটা দেওয়াল দিয়ে ঘেরা। গেটের বাইরে রাইফেল নিয়ে বসে আছে 4-5 জন পুলিশ। তারা ঘুমে ঢুলছে। হয়তো পুলিশ, ওদের কাছে গিয়ে বললেই তো হয় মোহন সিং আমাদের বিষ খাইয়েছিল। ওদের কাছে গিয়ে মনে হচ্ছে না লাভ হবে বলে, কারণ ওরা সাধারণ কনস্টেবল। মোহন সিং ওদের ভাড়া করে এনেছে। ওরা আমাদের কথা বিশ্বাস করবে বলে মনে হয় না, আর করলেও ওদের মনে হচ্ছে টাকা খাওয়ানো রয়েছে। থানায় গিয়ে ডায়েরি করানো ছাড়া এই মুহূর্তে আর কোনো অপশান নেই, আর তাতে ওরা অ্যাকশন নিতে বাধ্য। কিন্তু পুলিশগুলোকে এড়িয়ে আমরা ভেতরে ঢুকবো কি করে? পাঁচিলের পাশ দিয়ে দিয়েছ। অন্য কোনো ঢোকার জায়গা আছে কিনা একবার খুঁজে দেখি। ওরা আমাদের দেখতে পেলে মোহন সিংয়ের হাতে ধরিয়ে দেবে। দেওয়াল ঘেঁষে ঘেঁষে খানিকটা যেতেই দেখা গেল এক জায়গায় দেওয়ালটা একেবারে ভাঙা। সেখানে কাঁটা তার দেওয়া রয়েছে, কিন্তু কোনো পাহারাদার নেই। সন্তু একটা কাঁটা তার তুলে ধরল। জোজো সেই ফাঁক দিয়ে গলে গেল। তারপর সন্তুও ঢুকে পড়ল। মন্দিরের সামনের চাতালে একটা বড় ফ্ল্যাড লাইট জ্বলছে। একদল লোক খন্তা শাবল নিয়ে মাটি খুঁড়ে চলেছে। লোকগুলোর চেহারা মোটেই কুলিদের মতো নয়, প্যান্ট শার্ট পরা। এর মধ্যেই একটা কুয়োর মতো গর্ত খোঁড়া হয়ে গেছে সেখানে। এই তাহলে বিঠল স্বামীর মন্দির। এর সামনেই সিনেমার জন্য সেট তৈরি হচ্ছে বলছিল না? সন্তু অনেকটা এগিয়ে লোকগুলোকে ভালো করে দেখল। বিরজু ছাড়া চেনা আর কেউ নেই। বেশ খানিকটা দূরে মাঠের মধ্যে আর একটা আলো দেখা গেল। সেটা ইলেকট্রিকের আলো নয়, মশাল। সন্তু আর জোজো এগিয়ে গেল সেদিকে। সেই জায়গাটা যেন তাদের চুম্বকের মতো টানল। মাঠের মধ্যে সিংহাসনের মতো একটা চেয়ার পাতা, তার উপর জরির পোশাক পরে রাজা সেজে বসে আছে এক থুরথুরে বুড়ো। তার মুখ ভর্তি পাতলা পাতলা সাদা দাড়ি, তার ভ্রু পর্যন্ত পাকা। সেই বৃদ্ধ রাজা কিন্তু দিব্যি আরাম করে একটা সিগারেট টানছে, আর তার পায়ের কাছে পড়ে আছে একজন মানুষ। নীল রঙের নাইলনের দড়ি দিয়ে তার সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা। একপাশে পড়ে রয়েছে একজোড়া ক্রাচ। কাকাবাবু। শুনছিলে কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হীরের দ্বিতীয় পর্ব। এই উপন্যাসের আগামী অর্থাৎ তৃতীয় পর্ব কিন্তু রিলিজ করবে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার। তৃতীয় পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টে এবং আই বাটনে। রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে ও জোজোর চরিত্রে ছিল রণদীপ। কাকাবাবুর চরিত্রে ছিলেন রাজা ভট্টাচার্য। রিঙ্কুর চরিত্রে ছিলেন আর.জে. দেবী সাহা। রঞ্জন ও বিরজু সিংয়ের ভূমিকায় ছিল কৌশিক। সন্তুর ভূমিকায় ছিলাম আমি অনুভব। মোহন সিংয়ের ভূমিকায় ছিল তমাল। অন্যান্য চরিত্রে ছিল অভ্র। শব্দগ্রহণ ও বিশেষ সহযোগিতায় ছিল লিও। আবহ সৃষ্টি করেছে ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ। গল্পটির নাট্যরূপ দিয়েছে নীল এবং আমি অনুভব। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং স্মিতা। পোস্টারটি ডিজাইন করেছে পিক্সেলের থেকে শুভমজিৎ। তাহলে কেমন লাগলো এই উপন্যাসের দ্বিতীয় পর্ব জানাও কমেন্ট করে।
যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে সবার সঙ্গে, আর চ্যানেলটা অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলতে হবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখতে হবে, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। টিম থ্রিলারল্যান্ডের পক্ষ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।